কোচির ব্যস্ততম একটি শহর। পুলিশের ডিওএসপি নন্দ একমাত্র মেয়েকে হারিয়ে সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। এর মধ্যেই শহরে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে যায়। মাত্র একদিনের ব্যবধানে পরপর 2 দিন একই অ্যাপার্টমেন্টের মধ্যে 2 ভাই বোনের খুন হয়। আর এই খুনের তদন্তভার এসে পড়ে নন্দর উপর। নন্দ যখন ব্যক্তিগত শোক দূরে রেখে এই কেসের তদন্ত শুরু করে, তখন একের পর ক্লু আসতে শুরু করে। কিন্তু প্রতিটি ক্লুই যেন অন্য এক রহস্যের ইঙ্গিত দিচ্ছে। তারা যখন এই কেসটি সমাধানের তার প্রান্তে পৌঁছে যায়, ঠিক তখনই গল্পে এমন এক টুইস্ট আসে, আপনিও বলতে বাধ্য হবেন এতক্ষণ যা দেখলাম তা কি ভুল ছিল। এটা শুধু একটা কেসই নয়, এটা জটিল এক ধাঁধা, যার উত্তর খুঁজতে পুলিশের সাথে সাথে আপনারও কপাল ঘেমে যাবে। কিন্তু শেষ মিনিটের আগে আপনি আসল কিলারকে ধরতেই পারবেন না। তো এই খেলায় নামার জন্য আপনি প্রস্তুত তো? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি 21 গ্রামসের কথা। মুভির শুরুটা হয় ডিওএসপি নন্দর বাড়িতে। নন্দ বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী গৌরী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তবে গৌরী তখনও জীবিত। নন্দ দ্রুত গৌরীকে হসপিটালে নিয়ে যায়। মূলত কিছুদিন আগেই নন্দ এবং গৌরীর একমাত্র মেয়েটি মারা গিয়েছে। মেয়ের শোকে গৌরী তার জীবন দিতে গিয়েছিল। নন্দ নিজেও শোকাহত। এই জন্য গৌরী সুস্থ হতেই নন্দ গৌরীকে নিয়ে দূরে কোথাও চলে যায়। আর এরপর সেখানে গিয়ে গৌরীকে বোঝায়, তুমি এতটা সেলফিশ কিভাবে হতে পারো? তোমার যদি জীবন দিতে হয়, আসো আমরা একসাথে দিয়ে দিই। গৌরীও বুঝতে পারছে মেয়ে হারানোর শোক শুধু তার মধ্যেই নয়, নন্দর মধ্যেও আছে। তাই বেঁচে থাকলে দুজনকে থাকতে হবে। এদিকে নন্দর এক বন্ধু তাদের বাড়িতে এসে দেখে নন্দরা বাড়িতে নেই। প্রতিবেশী এক ব্যক্তি জানায় বেশ কয়েকদিন যাবৎ ওনার বাড়িতে নেই। আবার নন্দকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। তবে ওই ব্যক্তি নন্দকে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে। দেখেই মনে হচ্ছে কোনো সিরিয়াস ইস্যু নিয়ে হয়তো এসেছিল। তবে নন্দর বাড়ি থেকে ফেরার পথে একটি ট্রাফিক সিগন্যালে নিজের কারের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে লোকটি মারা যায়। এখান থেকে সিন চলে যায় এর কয়েকদিন পর। নন্দ গৌরীকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে, ডিউটিতে জয়েনও করেছে। আর এর মধ্যে তার কাছে একটি কেস আসে। এই যে লোকটিকে দেখছেন তার নাম এসআই সানি। লোকাল থানা সিআই শ্রীনিবাসের সাথে একটি কেসের তদন্ত করেছিল। ওই কেসটি খুব জটিল হয়ে পড়ায় ডিজিপি চাইছে মিডিয়া কোনো কিছু জানার আগেই কেসটি যেন ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করে। এই জন্য এখন নন্দকে ওই কেস তদন্ত করতে হবে। আর সানি নন্দকে সেই কেসে সাহায্য করবে। লোকাল পুলিশের থেকে যত সম্ভব তদন্ত করাও হয়েছে। এখন নন্দকে ওই সব তদন্তের ভিত্তিতে যে কোনো একটা কনক্লুশনে পৌঁছাতে হবে। এই জন্য নন্দ বাড়িতে ফিরেই ওই কেসের উপর স্টাডি শুরু করে। আর এখান থেকে সিন চলে যায় ক্রাইম স্পটে। অঞ্জলি নামে একটি মেয়ের খুন হয়েছে। অঞ্জলি একটি হসপিটালে চাকরি করত আর বাড়িতেও একা থাকে। অঞ্জলির বাবা মা নেই। একমাত্র ভাই আছে যার নাম মার্টিন, সেও আমেরিকাতে। আর ইনি হচ্ছেন এখানে চার্চের ফাদার, অঞ্জলির লোকাল গার্ডিয়ানও বলা চলে। আর ইনি হচ্ছেন ভোলগা বারের মালিক জিম্মি চেরিয়ান, অঞ্জলির ভাই মার্টিনের একমাত্র বন্ধু। ভিতরে তখনও ফরেন্সিকের লোকেরা কাজ করছে। সব কিছু পর্যবেক্ষণ করে তারা জানায় দরজা ভেঙে ঘরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। অঞ্জলি সিজিআই মাল্টি স্পেশালিটি হসপিটালে চাকরি করত। এই জন্য পুলিশ সেই হসপিটালে গিয়ে অঞ্জলির কলিগদের স্টেটমেন্ট নেয়। এ হচ্ছে নিখিল, এই হসপিটালের জিএম। নিখিল জানায় অঞ্জলি এই হসপিটালের সিনিয়র বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। নিখিলের সাথে কথা বলে শ্রীনিবাস জানতে পারে গতকাল রাতে রামাদা হোটেলে তাদের হসপিটালে একটি প্রোগ্রাম হয়েছিল। সবাই সেখানেই ছিল, তবে অঞ্জলি সেখানে ছিল না। শ্রীনিবাস নিখিলের কাছে জানতে চায় অঞ্জলির সাথে কারোর প্রফেশনালি বা পার্সোনালি কোনো ইস্যু চলছিল। নিখিল বলে এমনটা ছিল না, ও খুব ঠান্ডা মেজাজের ছিল। ও এমনিতে নিজের কথা কারোর সাথে খুব বেশি বলতো না, সবার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলত। এরপর একে একে হসপিটালের অন্য স্টাফদের স্টেটমেন্ট নেওয়া হয় যাদের সাথে অঞ্জলি কাজ করত। এরপর অঞ্জলির পোস্টমর্টম করে ডক্টরের সাথে কথা বললে সে জানায় অঞ্জলির পিছে থেকে কেউ ডান দিক থেকে বাঁ দিকে গলা কেটে তাকে খুন করেছে। আর এটা ছিল একদমই সিঙ্গেল কাট, মানে এক টানে কাটা। তাছাড়া অঞ্জলির হাতে একটি কাটা দাগও আছে, তবে সেটা মৃত্যুর 1 ঘন্টা আগের। তবে সেটা ডিফেন্স ইনজুরিও হতে পারে। শ্রীনিবাস জানতে চায় কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল কিনা। ডক্টর বলে এমন কিছু হয়নি। তবে অঞ্জলির পেটের মধ্যে পাওয়া একটি ক্যাপসুলে একটি নোটস পাওয়া গেছে, যেখানে লেখা ফর মার্টিন। এটা এক ধরনের মেসেজ, হয়তো বা লেখার দ্বারা কেউ কিছু বোঝানোর চেষ্টা করছে। আর মার্টিন হচ্ছে অঞ্জলির ভাইয়ের নাম, যে ইউএসএ থাকে। আর এই নোটের দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে কিলারের টার্গেট অঞ্জলি ছিল না, কিলারের টার্গেট ছিল অঞ্জলির বড় ভাই মার্টিন। মানে মার্টিনকে এখানে আনার জন্য হয়তোবা অঞ্জলিকে খুন করা হতে পারে। আর অঞ্জলির মৃত্যুর মাত্র 1 দিন পরই মার্টিন ইউএস থেকে দেশে ফিরে এসেছিল। জিমি সেদিন মার্টিনকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার সময় জিমি বারবার লক্ষ্য করছিল পুরনো মডেলের একটি কার বারবার তাদেরকে ফলো করছে।
মার্টিন সোজা অঞ্জলির সমাধিতে যায়। আর এরপর বাড়িতে ফিরতেই ঘরের মধ্যে শুধু অঞ্জলিকে অনুভব করছিল। দুই ভাই বোনের কত দুষ্টুমির স্মৃতি ঘরের আনাচে কোনাচে জড়িয়ে আছে। তবে ঘরটি ক্রাইম সিন, মার্টিন এখানে থাকতে পারবে না। এই জন্য মার্টিন পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। সিন চলে যায় নন্দদের বাড়িতে। কোনো কিছু না জানিয়েই গৌরীর ছোট ভাই বিনয় বোন এবং বোন জামাইকে সারপ্রাইজ দিতে দুবাই থেকে সোজা এখানে চলে এসেছে। দুলাভাইয়ের জন্য একটু রাশিয়ান বোতলও নিয়ে এসেছে, মানে শালা দুলাভাই একসাথে বসে খাবে আর কি। এতদিন পর ছোট ভাইকে কাছে পেয়েছে। গৌরীও ভাইয়ের জন্য ডিম পোস্ট করতে চলে যায়। আর এদিকে শালা দুলাভাই দুজনই ড্রিঙ্কস করতে বসে পড়েছে। ডিম পোস্ট কতদূর নন্দ দেখতে গেলে গৌরী নন্দকে বলছিল, ও যেহেতু এসে গেছে আমাদের মেয়ের ঘরটা ওর জন্য রেডি করে দেই। এরপর তারা দুজন ডিম পোস্ট নিয়ে ফিরে এসে দেখে বিনয় হাফ বোতল একাই শেষ করে ঘুমিয়ে পড়েছে। নন্দ বলে ওকে ডাকার প্রয়োজন নেই, ঘুমিয়ে যেহেতু পড়েছে ঘুমাক। আর অন্যদিকে একটি শব্দ পেয়ে মার্টিনের ঘুম ভেঙে যায়। মার্টিন একটি টর্চ নিয়ে ওই ঘরের দিকে এগিয়ে আসে, কারণ মার্টিনের মনে হচ্ছিল কেউ হয়তো বা ঘরের মধ্যে ঢুকেছে। তবে মার্টিন দরজা খুলে ভিতরে ঢোকা মাত্রই পিছন থেকে কেউ একজন মার্টিনের মাথায় আঘাত করে। আর এরপরে শ্রীনিবাসকে সানি কল করে জানায়, স্যার অঞ্জলির ভাই মার্টিনের খুন হয়েছে। শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে চলে যায়। একই ঘরের মধ্যে দুই ভাই বোনের খুন। আগের দিন তো অঞ্জলির ডেড বডি পাওয়া গিয়েছিল, কিন্তু আজকের অবস্থা আরও বিভৎস, কারণ মার্টিনকে খুন করার পর পুরো বডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা ঘরে ধোয়া বের হতে দেখে আর পোড়া গন্ধ পেয়ে আশেপাশের প্রতিবেশীরা পুলিশকে কল করেছিল। এই এলাকার একজন পত্রিকা বিক্রেতার সাথে কথা বললে জানা যায়, সে গতকাল রাতে যখন পত্রিকা কালেক্ট করতে যাচ্ছিল তখন এখানে একটি পুরাতন কন্টেসা কার্ড দেখতে পেয়েছিল। সে বহুদিন যাবৎ ওই সময় এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু কখনোই এমন কোনো কন্টেসা কার্ড সে এখানে দেখেনি। লোকাল পুলিশ এ পর্যন্তই তদন্ত করেছিল, আর এরপর থেকে বাকিটা নন্দরই তদন্ত করতে হবে। এখান থেকে সিন চলে যায় নন্দর বাড়িতে। বিনয়ের ঘুম ভেঙেছে, তবে গৌরী ঘরে নেই। বিনয় তখন গৌরীর মেয়ের ঘরে গিয়ে দেখে গৌরী গতরাতে তার মেয়ের ফটো নিয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে। এরপর গৌরী বিনয়ের জন্য চা তৈরি করে নিয়ে আসে। আর দুই ভাই বোন একসাথে চা খেতে খেতে গৌরী বিনয়কে বলছিল, তুই এক কাজ কর, আশেপাশের কোনো এক ভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হ, তাহলে এখান থেকে যাতায়াত করতে পারবি। আর তোর জিনিসপত্র ওই ঘরে রেখে দিয়েছি। কিন্তু বিনয় চাচ্ছে 1 মাস পর দুবাইতে চলে যাবে। আর এটা শুনে গৌরীর মনটাও একটু খারাপ হয়ে যায়। এতদিন পর ভাইকে পেয়ে মনটা আবার আগের মতো হয়েছিল, কিন্তু এক নিমিষেই কেন যেন বিলীন হয়ে গেল। অন্যদিকে নন্দ পরবর্তী তদন্তের জন্য ফরেন্সিক ডক্টরের সাথে কথা বলে। সে জানায় মার্টিনের ডান পায়ে অপারেশন করে একটি রড ইমপ্লান্ট করা হয়েছিল। বডিটি টেস্টিফাইড করার জন্য শুধুমাত্র ওইটাই বাকি ছিল, আর বাকি সব কিছুই পুরো একদম নষ্ট হয়ে গিয়েছিল। ডক্টর সাথে এটাও বলে, আমার মতে এটা আত্মহননের কেস হবে না, কিন্তু আপনাদের যে আগের ইনভেস্টিগেশন কর্মকর্তা ছিল, মানে সিআই শ্রীনিবাস, সে তো এটাকেও আত্মহননের কেস বলে ক্লোজ করার চেষ্টা করছিল। সানিও বলছিল সে যদি অঞ্জলির কেসটা গুরুত্ব দিয়ে তদন্ত করত তাহলে হয়তোবা দ্বিতীয় খুনটা আর হতো না। ডক্টর মার্টিনের খুনের বিষয়ে বলে, বডির কন্ডিশন এবং অবশিষ্ট অংশ টেস্ট করে আমরা যেটা বুঝতে পেরেছি, বডি পোড়ার আগে তার মৃত্যু হয়েছিল। তার মানে এটা স্পষ্ট কেউ খুন করে তারপর পুড়িয়ে দিয়েছে। ডক্টরের সাথে কথা বলে নন্দ বাড়িতে ফিরেই দেখে বিনয় উঠানে বসে ব্রাশ করছে। নন্দ বিনয়ের সাথে কথা বলে, আর কথার এক পর্যায়ে বুঝতে পারে বিনয় দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন নন্দ বিনয়কে বলে যে, দেখো আমাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে তারপর থেকে তোমার বোনের মানসিক অবস্থা কি সেটা তুমিও জানো। এতদিন পর তুমি যখন গতকাল এলে তখন এক মুহূর্তের জন্য ওর মধ্যে যে আমি খুশি অনুভব করেছি এতদিন সেটা ছিল না। এখন তুমি এখানে থাকবে না চলে যাবে সেটা আমি তোমার উপরই ছেড়ে দিচ্ছি। অবশ্য নন্দর এই কথার পর বিনয় এখানেই কোনো একটি কলেজে মাস্টার্স করার সিদ্ধান্ত নেয়, আর এতে এখন গৌরী অনেক খুশি। এরপর নন্দা অফিসে গিয়ে সানির সাথে এই কেসের বিষয়ে আলোচনা করছিল। সিআই শ্রীনিবাসরা যখন তদন্ত করেছে তখন তারা একজনকে সন্দেহ করেছিল, আর সে হচ্ছে জিমি চেরিয়ান, মানে মার্টিনের একমাত্র বন্ধু। মূলত জিমি আর মার্টিন একসাথে পার্টনারশিপে কয়েকটি রেস্টুরেন্ট ওপেন করেছিল, আর এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যেই বেশ কিছু দ্বন্দ্ব ছিল। তবে তাদের দুজনের সেটেলমেন্ট করিয়ে দেওয়ার জন্য মার্টিনকে অনেকবারই জিমি এখানে আনার চেষ্টা করেছে, কিন্তু জিমি কখনোই আনতে পারেনি। তাই ওই সময় তারা ধারণা করছিল জিমি হয়তো বা মার্টিনকে এখানে আনার জন্য অঞ্জলির খুন করতে পারে, কারণ অঞ্জলির খুন করলে মার্টিন নিশ্চয়ই আসবে, এই ধারণা করে খুনটা হতে পারে। কিন্তু জিমি যে খুন করেছে বা জিমিকে অ্যারেস্ট করতে পারবে এমন কোনো স্ট্রং এভিডেন্স তাদের কাছে নেই। ফরেন্সিকের তথ্য মতে অঞ্জলিকে খুন করার দিন সেখানে 2 জন ব্যক্তির উপস্থিতি ছিল, আর বাইরে থেকে যেহেতু দরজা ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি, তার মানে এটা স্পষ্ট অঞ্জলি নিজেই দরজা খুলে দিয়েছে। তাই ওই 2 জন খুনির মধ্যে একজন জিমি থাকার সম্ভাবনাও আছে।
কিন্তু জিমিকে জিজ্ঞাসাবাদ করার সময় জিমি এতটাই চতুরতার সাথে সব প্রশ্নের উত্তর দিয়েছে, জিমিকে সন্দেহ করার কোনোরকম কোনো অপশনই নেই। তবে জিমির দিকে যেহেতু সন্দেহের আঙুল উঠছে, এই জন্য নন্দা সানিকে নিয়ে জিমির সাথে দেখাও করে। জিমির সাথে কথা বলে তারা এটাও জানতে পারে, জিমি যখন প্রথম রেস্টুরেন্ট ওপেন করেছিল তখন তার একজন পার্টনারের প্রয়োজন ছিল, আর মার্টিন ছিল তার খুব কাছের বন্ধু। এই জন্য মার্টিনের পার্টনারশিপ নিয়েই সে একসাথে রেস্টুরেন্ট ওপেন করেছিল। কিন্তু পরবর্তীতে ওই রেস্টুরেন্ট যখন লসের মুখে পড়ে তখন তাদের এই সম্পর্কের মধ্যে একটি ফাটল সৃষ্টি হয়েছিল। আর এই বিষয় নিয়েই সেটেলমেন্টের জন্য অনেকবার মার্টিনকে এখানে আনার জন্য চেষ্টাও করেছে, কিন্তু মার্টিন কখনোই আসেনি। আর নন্দার কথা জিমিও বুঝতে পারে নন্দারা এই বিষয়টিকে কেন্দ্র করে ডিরেক্টলি তাকেই সন্দেহ করছে। এই জন্য জিমি একসময় তাদের সকল প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলেই দেয় যে আমার কাজ আছে, আপনারা এখন আসতে পারেন। নন্দা শুধু বলে যায় আমি আবার আসব। এরপর নন্দা একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যেখানে জিমিকে দেখা গিয়েছে। পরবর্তী দিন এসপি র্যাচেল ভিনসেন্ট নন্দকে ডেকে জানতে চায়, তুমি তো এই কেসের সম্পর্কে সব কিছু জেনেছ, এখন তোমার অভিব্যক্তি কি প্ল্যান করছো, আমরা কোথা থেকে শুরু করতে পারি? নন্দ বলে অঞ্জলির ক্রাইম সিনে 2 জনের সুমার্ক পাওয়া গেছে, তার মানে খুনি 2 জন ছিল। জিমি যে সেখানে ছিল তার স্পষ্ট কোনো প্রমাণ আমরা পাইনি। তবে অঞ্জলির ক্রাইম সিনে একটি সিগারেটের বাট পাওয়া গিয়েছিল, সেখানে যে শুকনো স্যালাইভা পাওয়া গেছে, ফরেন্সিক টিম ওই সিগারেটের বাটে থাকা স্যালাইভা টেস্ট করে সেটা ডিএনএ প্রোফাইল বের করতে পারবে। কিন্তু মার্টিনের বেলা এমনটা ঘটেনি। মার্টিনের খুন একজনই করেছে। ওই দিন মার্টিনের সাথে খুনির বেশ হাতাহাতিও হয়েছিল, কারণ মার্টিনের হাতে এবং পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি সেখানে আমরা একটি ব্লাড স্যাম্পল পেয়েছি যেটা মার্টিনের নয়, অন্য কারোর। ওই ব্লাডের ডিএনএ আর অঞ্জলির মার্ডার স্পটে যে স্যালাইভা পাওয়া গিয়েছিল তার ডিএনএ দুটোই মিলে গেছে। তার মানে এটা এখন স্পষ্ট মার্টিনকে ওই 2 জন ব্যক্তিরই একজন মেরেছে যারা অঞ্জলিকে মেরেছিল। মার্টিনের খুনি ঘরের পিছন দিকে দরজা ভেঙেছিল, আর যেমনভাবে খুন করেছে সব কিছু বলছে এই নিশ্চয়ই কোনো হ্যাবিচুয়াল অফেন্ডার। এই ব্যক্তি হয়তো মাঝে মধ্যে খুন এবং ডাকাতি করে। এক্ষেত্রে জিমির প্রোফাইল ম্যাচ করছে না, তার মানে এটা হতে পারে জিমি হয়তো বা কাউকে ভাড়া করে এই কাজটি করিয়েছে। এর জন্য তাদের এখন স্থানীয় এমন এক গুন্ডাকে খুঁজতে হবে যার সাথে জিমির যোগাযোগ রয়েছে। এই জন্য তারা এক লোকাল গুন্ডা মুরুকানকে ধরে নিয়ে আসে। এই মুরুকান মাঝে মধ্যে কন্টাকে কাজ করত, আর জিমির সাথেও তার যোগাযোগ আছে। অবশ্য মুরুকানকে টর্চার করলে সেও জানায় একসময় আমি জিমির হয়ে অনেক কাজ করে দিয়েছি, কিন্তু এই কাজটা আমি করিনি। তবে মুরুকান টিপ্পার টনি নামে এক ব্যক্তির কথা বলে যার সাথে জিমিকে মাঝে মধ্যে সে দেখেছে। এমনকি কিছুদিন যাবত টিপ্পার টনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিপ্পার টনি এই ধরনের কাজ করতে পারে। এমনকি আমি কয়েকদিন আগেও জিমিকে টিপ্পার টনির বাড়ি থেকে বের হতেও দেখেছিলাম। আমি যখন জিমির কাছে টিপ্পার টনির বাড়িতে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলাম, জিমি আমাকে বলেছিল টনি তার পুরাতন একটি কাজ করেছিল, সেই কাজের বাকি পেমেন্ট দিতে গিয়েছিল। সাথে মুরুকান এটাও জানায় টিপ্পার টনির কাছে সে একটি পুরাতন কন্টেসা কারও দেখেছিল। তার মানে টিপ্পার টনি হয়তো বা খুন করেছে। তবে মুরুকানের থেকে তথ্য নিয়ে টিপ্পার টনির বাড়িতে গিয়ে জানা যায় টনি বাড়িতে নেই। টনির ওয়াইফ জানায় ওই কারটা হয়তো চুরি করে এনেছে, তবে কয়েকদিন আগে ওই কার নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। এর মধ্যে ফরেন্সিক টিমের সদস্যরা টনির ঘরে ঢুকে আলামত সংগ্রহ করতে শুরু করে। আর এদিকে সানি টনির ওয়াইফকে জিমির ফটো দেখে জানতে চায় এই লোক কখনো টনির খোঁজে এসেছিল। টনির ওয়াইফ জানায় এই লোক গত মাসও এসেছিল। যখন এসেছিল পুরাতন কাজের কিছু পেমেন্টও দিয়ে গিয়েছিল। সাথে এটাও জানায় একটি অ্যাক্সিডেন্টের পর টনি যখন হসপিটালে ভর্তি ছিল তখন টনির পা ভেঙে গিয়েছিল। জিমি তখন টনির সকল চিকিৎসার খরচ দিয়েছিল। টনির ঘর তল্লাশি করে ঘরের মধ্যে ওই কারের ডকুমেন্টসও পাওয়া যায়। আবার ফরেন্সিক টিমের সদস্যদের যা প্রয়োজন ছিল তারাও কালেক্ট করে ফেলেছে। এই জন্য নন্দরা চলে আসে। আর এরপর একদিকে ওই কন্টেসা কারের খোঁজ করতে শুরু করা হয়, আর অন্যদিকে ফরেন্সিক টিমের সদস্যরা টনির ঘরে থেকে যে স্যাম্পল কালেক্ট করেছে সেগুলোর ডিএনএর সাথে ওই ডিএনএ ম্যাচ করানোর কাজ করছে। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট এসে পড়ে। তারা যেটা সন্দেহ করেছিল সেটাই সঠিক। টনির ঘরে যে স্যাম্পল পেয়েছে তার ডিএনএর সাথে আর ক্রাইম স্পটে পাওয়া ব্লাড এবং ওই সিগারেটের বার্ডের স্যালাইভার সাথে একদমই ম্যাচ করে গিয়েছে। তার মানে টনি খুন করেছে। সাথে সাথে সকল কন্ট্রোল রুমেই টনির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে টনি যে নম্বরটি ব্যবহার করত সেই নম্বরটি ওই রাতের পর থেকে বন্ধ, কিন্তু টনি যে ফোন ব্যবহার করত সেই ফোনে বেশ কয়েকটি সিম ব্যবহার করা হয়েছে, সবগুলো ফেক অ্যাড্রেসে রেজিস্টার করা। এই জন্য নন্দ নির্দেশ দেয় যতগুলো সিম কার্ড আছে সবগুলোর গত 1 সপ্তাহের কল হিস্ট্রি বের করো। ওই রাতেও কোন সিম কার্ডটি ব্যবহার করেছিল আমাদের সেটা জানতে হবে। ইনকামিং আউটগোয়িং কল ডিউরেশন এমনকি টাওয়ার লোকেশন সব কিছুর তথ্য বের করতে হবে। আবার টনির ফটোসহ শহরের আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়ে দেওয়া হয়, আর এই পোস্টার জিমির চোখেও পড়ে।
এদিকে টনির যে সিম কার্ডগুলো ছিল ওই সিম কার্ডগুলোর মধ্যে একটি সিম ওই রাতেও অ্যাক্টিভ ছিল। আর রাত 10টার সময় টনির কাছে একটি কলও এসেছিল। এমনকি জিনির কল লোকেশনও বলছে ওই সময় জিমি হোটেল রামাদাতেই ছিল। নন্দর কথা অঞ্জলির খুন হয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে। ওই সময় এই দুটি নম্বর কোন জায়গায় ছিল সেটা দেখো। আর এরপর ওই 2 নম্বরের টাওয়ার লোকেশন বের করে দেখা যায় রাত 11টার সময় জিমি এবং টনি একসাথে ট্রাভেল করছিল। 14 কিলোমিটারের মধ্যে 12টা টাওয়ার লোকেশন কভার করেছে। আর ওই 12টি লোকেশনের মধ্যে অঞ্জলির বাড়িও আছে। তার মানে এমনটা হতে পারে জিমির কল পেয়ে টনি রামাদা হোটেলে গিয়েছিল, আর এরপর তারা দুজন একসাথে অঞ্জলির বাড়িতে এসে অঞ্জলিকে খুন করেছে। এরপর নন্দ এসপিকেও জানায় অঞ্জলি যে রাতে খুন হয়েছিল ওই রাতে জিমি হোটেল রামাদায় থাকা অবস্থায় টনি নম্বরে কল করেছিল। টনি তার বাড়ি থেকে হোটেল রামাদার পাশে কোনো একটি জায়গায় গিয়ে জিমিকে আবার কল করে 20 সেকেন্ড কথা বলেছে, হতে পারে পৌঁছে গেছে জানানোর জন্য। এরপরে জিমি পার্টি থেকে বের হয়ে টনিকে নিয়ে অঞ্জলির বাড়ির দিকে গিয়েছে। যাওয়ার সময় দুটি ফোন থেকে কাউকেই কল করা হয়নি, তবে অঞ্জলির বাড়িতে ঢোকার আগেই তাদের দুজনের ফোনটি বন্ধ হয়ে যায় যাতে তাদের টাওয়ার লোকেশন ট্রেস করা না যায়। হতে পারে যাতে টাওয়ার লোকেশন ট্রেস করা না যায় এই জন্য বন্ধ করা হয়েছে। এসপির কথা টনি এবং জিমি দুজনেই ফেক আইডি দিয়ে সিম কার্ড কিনেছিল, তাহলে আমরা এটা প্রুফ করব কিভাবে? অবশ্য এটার একটা প্রক্রিয়া আছে। যদিও সিম কার্ডগুলো ফেক আইডি দিয়ে কেনা হয়েছিল, তারপর দুজনই যে ফোন ব্যবহার করেছে ওই ফোনের আইএমই নম্বর দিয়ে তারা ওই ফোনে যতগুলো সিম ইনসার্ট করবে সব সিমেরই তথ্য পাওয়া যাবে। তবে তার আগে দেখতে হবে রাত 11টা থেকে 12টার মধ্যে জিমি পার্টিতে ছিল কিনা। তবে সমস্যা হচ্ছে রামাদা হোটেলের ওই পার্টি হলে অনেক ভিআইপিরা আসা যাওয়া করে, এই জন্য অনেক জায়গাতেই সিসিটিভি ইনস্টল করা নেই, তাই সিসিটিভির উপর ভরসা করা যাচ্ছে না। আবার হসপিটালের যে অফিসিয়াল স্টাফ ছিল, মানে যে লোকটা ভিডিও করছিল সেখানে, তার কাছে শুধুমাত্র রাত 11টা পর্যন্ত ফুটেজ আছে। তবে এখন একটাই হোপ আছে, সেটা হচ্ছে ওই পার্টিতে যারা উপস্থিত ছিল তারা নিশ্চয়ই সেখানে ভিডিও করেছে। তা কারো না কারো ভিডিওতে যদি জিমিকে দেখা যায় তাহলে জিমি ক্লিয়ার। তা এখন জানতে হবে 11টার পর কেউ ভিডিও করেছিল কিনা। এই জন্য নন্দরা আবারও ওই হসপিটালে গিয়ে জেনারেল ম্যানেজার নিখিলের সাথে কথা বলে এবং ওই রাতে যারা পার্টিতে উপস্থিত ছিল সবার লিস্ট চায়। এদিকে নিখিল আইআইটি থেকে পাশ করেছে, এই জন্য নন্দায়িত্ব কৌতূহল নিয়ে জানতে চাচ্ছিল আইআইটি থেকে পাশ করে তুমি মেডিকেল ফিল্ডে কেন এসেছ। অবশ্য নিখিল বলে এই হসপিটালের মালিক জন স্যামুয়েল তার বাবার খুব কাছের বন্ধু, আবার এখানে স্যালারিও বেশি দিচ্ছে, এই জন্য সে এখানে রয়ে গেছে। এর মধ্যে একজন ওই রাতের ভিডিও ফুটেজটিও দিয়ে যায়। নিখিল বলে আমাদের যে ভিডিওগ্রাফার ছিল সে রাত 11টা পর্যন্ত ভিডিও করে চলে গিয়েছিল, কারণ এরপরে আমাদের ডিজে শুরু হয়েছিল। আবার আমার নিজের ফোনটা বন্ধ ছিল, না হলে হয়তো আমিও কিছু ভিডিও করতাম। নন্দ নিখিলের কাছে জিমির বিষয়ে জানতে চায়। নিখিল বলে আসলে আমরা ওই পার্টিতে এই শহরে ভালো এন্টারপ্রিনারদেরকে ইনভাইট করেছিলাম, তার মধ্যে সেও একজন ছিল। আর নিখিলের মতে ওই রাত 11:15টার দিকে তাদের ডিনার কাউন্টার ক্লোজ হয়ে গিয়েছিল। এরপর সে আর জিমিকে দেখেনি। এরপর এখান থেকে ফিরে সানি নন্দকে বলছিল রাত 11টা পর্যন্ত যে ফুটেজ পাওয়া গেছে সেখানে জিমিকে পার্টিতে দেখা গিয়েছিল। আবার আমাদের কাছে যে তথ্য আছে তাতে স্পষ্ট প্রমাণ হচ্ছে টনি আর জিমি 11টার পর একসাথেই ছিল, তাই আমরা জিমিকে নজরদারিতে রাখতে পারি। কিন্তু নন্দর কথা অঞ্জলির অটোপসি রিপোর্ট অনুযায়ী অঞ্জলির পিছন থেকে কেউ ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত গলায় ছুরি চালিয়েছে, তার মানে সে নিশ্চয় বাঁহাতি হবে। যতদূর আমরা জানি টনি ডানহাতি। নন্দর কথা আমি বলছি না যে জিমি সাসপেক্ট না, ও আমাদের প্রাইম সাসপেক্ট, কিন্তু শুধুমাত্র বিজনেস সেটেলমেন্টের জন্য মার্টিনকে এখানে আনতে অঞ্জলি খুন করবে এটা লজিক্যাল না, কারণ মার্টিনকে আনার আরও অনেক উপায় ছিল। সানির কথা জিমির তো একটা মোটিভ আছে। তবে নন্দ অঞ্জলির ক্রাইম সিনে থাকা একটি ফটোগ্রাফ দেখায় যেখানে ফ্লোরে অঞ্জলির রক্ত পড়ে আছে, আর এই রক্তের উপর কিছু পেপার্স পড়ে আছে। আর এই পেপার্সগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অঞ্জলির মৃত্যুর পরই এই পেপার্সগুলো পড়েছে, কারণ অঞ্জলি যেখানে পড়েছিল তার নিচে ছিল না, অঞ্জলির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে কোনো ডকুমেন্টসের খোঁজ করা হয়েছিল, এই জন্য পেপার্সগুলো এলোমেলোভাবে পড়েছিল। আর ওই ডকুমেন্টস খোঁজার সময় এই পেপার্সগুলোর মধ্যে খুনিদের সুপ্রিন্ট লেগে গেছে। তার মানে খুনিরা হয়তো বা সেখানে কোনো ডকুমেন্টসের খোঁজ করতে এসেছিল, আর সে কারণে হয়তো অঞ্জলির খুন করেছে। তবে তারা কি খুঁজতে এসেছিল আমরা জানি না, কিন্তু টনি তো সেখানে কোনো কিছু খোঁজ করতে যাওয়ার কথা নয়। আবার জিমি যদি মার্টিনকে এখানে আনার জন্যই অঞ্জলিকে খুন করবে, তাহলে অঞ্জলির মৃত্যুর 1 ঘন্টা আগে থেকে কেন অঞ্জলিকে টর্চার করবে? এমনকি অঞ্জলির মৃত্যুর কয়েকদিন আগে থেকেই অঞ্জলি মার্টিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তার মানে অঞ্জলি হয়তোবা মার্টিনকে গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করেছিল। নন্দর কথা অঞ্জলির মনের মধ্যে হয়তোবা আগে থেকে ভয় ছিল যে ওকে কেউ মারতে পারে, আর এর জন্য অঞ্জলির ইমেইল এবং ফোনের সকল ডিটেলস বের করে তাদেরকে দেখতে হবে সেটা কি ছিল। অবশ্য সানির কথা
অঞ্জলের পেটে পাওয়া ক্যাপসুলে যে নোটটা পাওয়া গেছে সেখানে তো 4 মার্টিন লেখা রয়েছে। তো এটা দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে মার্টিনকে আনার জন্য অঞ্জলিকে খুন করা হয়েছে। নন্দ বলে, এই নোটটা আপাতত পাশে রাখো, সঠিক সময় সঠিক জায়গায় কাজে আসবে। এর মধ্যে এএসআই অভিনয় এসে জানায় ওই রাতে পার্টির সময় একজনের ফোনে একটি ভিডিও পাওয়া গেছে, আর ওই ভিডিওটি 11টার পরে করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই ভিডিওতে তো জিমিকে ওখানে দেখা যাচ্ছে, তাও তো জিমিকে সন্দেহ করা যাচ্ছে না। কিন্তু একটা বিষয় নন্দর চোখে পড়ে, সেটা হচ্ছে নিখিল তাকে বলেছিল তাদের যে অফিসিয়াল ভিডিওগ্রাফার ছিল সে 11টা পর্যন্ত ভিডিও করে পার্টি থেকে চলে গিয়েছিল। কিন্তু এই মোবাইল ফোনের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওগ্রাফার তখন পর্যন্ত ভিডিও করছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে নিখিল কেন এই বিষয়টা গোপন করলো? তার মানে নিখিল হয়তো বা কিছু একটা জানে যেটা সে গোপন রাখার চেষ্টা করছে। তাই এখানে একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায়, নিখিল হয়তো অঞ্জলিকে খুন করার জন্য টনির সাথে কন্ট্যাক্ট করেছিল, আর নিখিলের ফোন পেয়ে টনি রামাদা হোটেলের পাশে গিয়েছিল। আর যেই 2 নম্বর ট্রাভেল করতে দেখা গেছে সেটা হয়তো জিমি না, টনির সাথে নিখিল। এর জন্য সানি নিখিলকে কল করে তাদের অফিসে একটু আসতে বলে। নিখিলও তখন অফিস থেকে বাড়িতে যাচ্ছিল, তাই নিখিল সানির কথা মতো তাদের অফিসে এসে পড়ে। নন্দা তখন নিখিলকে বলে জিমি খুন করেছে, আর আমরাও জিমিকে ধরতে খুবই কাছাকাছি চলে এসেছি। তবে এর জন্য আমাদের একটু স্ট্রং এভিডেন্স দরকার। নিখিলের কথা আমি কীভাবে সহযোগিতা করতে পারি? নন্দা বলে, আপনার কিছু লোক যদি আমাদের পক্ষে স্টেটমেন্ট দেয় তবে সেটা সম্ভব। নিখিল বলে, আমি সে ব্যবস্থা করব। নন্দা বলে, তাহলে এক কাজ করুন, আপনি কয়েকজনের নাম এবং ঠিকানা লিখে দিন। এরপর পেন এবং পেপার দিতেই নিখিল বা হাতে সেগুলো লিখতে শুরু করে। আর এটা দেখা মাত্রই নন্দা এবং সানির সন্দেহটা আরও প্রখর হয়, কারণ কিলার তো বাহাতি। তবে নন্দরা নিখিলকে এখনও কিছুই বুঝতে দিচ্ছে না। নাম ঠিকানা লিখে নিখিল চলেও যায়, আর তখনই আমরা দেখতে পাই নিখিলকে কেউ একজন ফলো করছে। এদিকে নিখিল বের হওয়া মাত্রই ফরেন্সিক টিমের সদস্যরা ভিতরে এসে নিখিলের শু প্রিন্টটি কালেক্ট করে। ফরেন্সিকের সদস্যরা ওই শু প্রিন্টটি পরিমাপ করে জানায় সেম শু প্রিন্ট, সাইজ 9। তার মানে টনির সাথে ওই রাতে নিখিল ছিল। এদিকে নিখিলকে দেখা যায় একটি বাটন ফোন অন করে কাউকে কল করছে। নিখিল কারোর সাথে কথাও বলার চেষ্টা করে, আর ওই ফোনটি অন করা মাত্রই পুলিশের সাইবার সেল থেকে ওই নম্বর লোকেশনও পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে নিখিল ফোনটি বন্ধ করে ফেলায় তারা লোকেশন ট্র্যাক করতে পারছিল না। নিখিলও যেতে যেতে লক্ষ্য করছিল তার পিছে কোনো একটি কার তাকে ফলো করছে। এই জন্য নিখিল হাইওয়ে থেকে অন্য একটি রোডে ঢুকে পড়ে, আর কিছু দূর এসেই দেখে ওই কারটি আর নেই। তবে নিখিল যেখানে দাঁড়িয়ে আছে তার একটু দূরেই সেই কন্টেসা কারটিকে দেখা যায়। নিখিলও তার কার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কারটি স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই ওই কন্টেসা কার থেকে হুডি পরিহিত এক ব্যক্তি নিখিলের কারের কাছে আসে। আর এখানে আমরা এটাও দেখতে পাই এই ব্যক্তির হাতে একটি ক্রসও আছে। আর ওই রাতে নিখিলের খুন হয়। নন্দরাও সেই স্পটেই ছিল। ঠিক তখনই সাইবার সেল থেকে একটি অডিও ফাইল পাঠানো হয়। মূলত নিখিল গতকাল ওই ফোন দিয়ে একজনের সাথে কথা বলেছিল, সেই ফোনের কল রেকর্ডিং এসেছে। নিখিল কাউকে বলছিল ওরা হয়তোবা আমাকে সন্দেহ করেছে, তবে যতক্ষণ পর্যন্ত টনি ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ আছি। অন্য পাশ থেকে ওই ব্যক্তি জানতে চাচ্ছিল টনি কোথায়, ওকে খুঁজে বের করতে পেরেছ? নিখিল বলে, ও যে সব জায়গায় যাতায়াত করে আমি সব জায়গায় খোঁজ করেছি, কোথাও ওকে পাইনি। তখন অন্য পাশে থাকা ব্যক্তি বলছিল অন্য কেউ হয়তোবা আমাদের সাথে গেম খেলছে, তুমি একটু সাবধানে থেকো, আর আমাকে কখনো কল করবে না বলে সে কল কেটে দেয়। আর এরপরই নিখিল তার ফোন বন্ধ করে দিয়েছিল। নিখিল যে নম্বরটিতে কল করেছিল সেটা একটা ইন্টারন্যাশনাল নম্বর। এই নম্বরটি খুঁজে বের করতে তাদের খুব বেশি সময় লাগবে না। তবে তাদের এই কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের দুজনের কেউই টনিকে খুঁজে পাচ্ছে না। নন্দর কথা, টনি ওদের হয়ে কাজ করেছে, ওরা টনিকে খুঁজে পাচ্ছে না। পুলিশ এতদিন যাবৎ টনিকে তন্ন তন্ন করে খুঁজছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। তাহলে টনি গেল কোথায়? যতদূর আমার মনে হয় টনি হয়তো বার জীবিত নেই। আবার তারা বলছিল কেউ একজন হয়তোবা ওদের সাথে গেম খেলছে, তার মানে এখানে তৃতীয় ব্যক্তি আছে। এ পর্যন্ত আমরা যতটুকু প্রমাণ পেয়েছি মার্টিন এবং অঞ্জলির খুন নিখিল এবং টনি করেছিল, কিন্তু এখন এই গেমের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। সে হয়তোবা অঞ্জলি এবং মার্টিনের খুব কাছের কেউ, আর তাদের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে নিখিল এবং টনিকে খুন করেছে। আর এতদিন নন্দরা মনে করেছিল এর পিছনে শুধুমাত্র নিখিল এবং টনিই থাকতে পারে, কিন্তু এখন নিখিলের ফোন কলে বোঝা যাচ্ছে নিখিলের পিছু একজন আছে যাকে তারা এতদিন পর্যন্ত নোটিসই করতে পারেনি। আবার অঞ্জলি এবং মার্টিনের কাছের কেই ব্যক্তি যে তাদের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, সেই তথ্য জানতেই নন্দ চার্চের ফাদারের সাথে কথা বলে। নন্দা প্রথমে জিমির বিষয়ে জানতে চায়, জিমির সাথে মার্টিনের সম্পর্ক কেমন ছিল। ফাদার বলে মার্টিনের সাথে যা কিছু ঘটত মার্টিন কাউকে না বললেও জিমি আর অঞ্জলিকে অবশ্যই বলতো। এমনকি মার্টিনের একবার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গিয়েছিল, সেটা কিছুদিন আগে আমরা জিমির থেকে জানতে পেরেছি। তবে ইস্যুর বিষয়ে জানতে চাইলে
ফাদার বলে ইস্যু তাদের মধ্যেই থাকে যাদেরকে ভালোবাসা যায়, ওদের মধ্যেও ছিল। ফাদার পাশে থাকা অঞ্জলিদের একটি ফটো দেখায়। অঞ্জলির পছন্দের ল্যাভেন্ডারের মধ্যে রেড রোসের একটি বুকেট আমরা ওকে গিফট করেছিলাম। নন্দ অঞ্জলির লাভ অ্যাফেয়ার সম্পর্কে জানতে চায়। ফাদার বলে এই সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, তবে নন্দর সন্দেহের তালিকায় ফাদার রয়েছে। তাই নন্দ জানতে চায় গতকাল রাতে আপনি কোথায় ছিলেন। ফাদার বলে চার্চেই ছিলাম, আমি আবার কোথায় থাকব। আর এরপরই নন্দ চলে যায়। এদিকে ক্রাইম স্পটে পাওয়া মার্টিনের ফোন থেকে সাইবার সেল একটি ভিডিও উদ্ধার করেছে। তারা নন্দকেও সেই ভিডিওটি পাঠায়, আর এটি মূলত খুনের আগে অঞ্জলি নিজে ভিডিও করে মার্টিনকে পাঠিয়েছিল। অঞ্জলির রেকর্ড করা এই ভিডিওর দ্বারা আমরা জানতে পারি অঞ্জলির মৃত্যুর আগে অঞ্জলি জিমি এবং মার্টিনের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। শেষমেশ অঞ্জলি ভিডিওটি রেকর্ড করেছিল। অঞ্জলি শিহাব মোহাম্মদ নামে একজন জার্নালিস্টের কথা বলে। অঞ্জলি বলে শিহাব মোহাম্মদের কাছে আমাদের হসপিটালের স্ক্যাম নিয়ে বেশ কিছু ইনফরমেশন ছিল। বেশ কিছুদিন যাবৎ শিহাব ওই স্টোরির উপর কাজ করছিল। তার হসপিটাল থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন ছিল, তাই আমি আমাদের এমডির গোপনে তার রুম থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করি। শিহাবের প্ল্যান ছিল এই সকল এভিডেন্সগুলোর ভিত্তিতে সে তার অনলাইন পোর্টালে নিউজ রিলিজ করবে। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম ওরা যদি আমার সম্পর্কে জানতে পারে তাহলে কি হবে। এই জন্য অঞ্জলি শিহাবকে কল করে এবং শিহাবকে বলে আপনি দয়া করে আপনার নিউজটি পাবলিশ করবেন না, কারণ আমি যখন তথ্য কালেক্ট করেছিলাম আমার মনে ছিল না যে ওই রুমে সিসি ক্যামেরা রয়েছে। তা আমার যতটুকু মনে হয় ওরা এতক্ষণে আমার সম্পর্কে জানতে পেরেছে। শিহাব তখন বলছিল তুমি চিন্তা করো না, আমার এক বন্ধু আছে, আমি তাকে সব খুলে বলছি, সে সব কিছু দেখবে। মূলত এরপরই শিহাব নন্দর বাড়িতে গিয়েছিল, কিন্তু নন্দকে তখন বাড়িতে পাওয়া যায়নি, কারণ নন্দ তখন গৌরীকে নিয়ে দূরে কোথাও গিয়েছিল, যেটা আমরা মুভির প্রথম দিকে দেখেছিলাম। আর সেখান থেকে ফিরে যাওয়ার সময় শিহাবের কারের মধ্যে শিহাব হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। আর শিহাবের ওই নিউজ পাবলিশ করতে যে এভিডেন্সের প্রয়োজন ছিল, মানে অঞ্জলি যে এভিডেন্সগুলো হসপিটাল থেকে কালেক্ট করেছিল সকল এভিডেন্স অঞ্জলির বাড়িতেই ছিল। তাই অঞ্জলি ভয় পাচ্ছিল ওরা হয়তো বা ওই এভিডেন্স কালেক্ট করার জন্যই অঞ্জলিকে খুন করতে পারে। আর এমন একটা মুহূর্তে অঞ্জলির পাশে না আছে অঞ্জলি ভাই মার্টিন, না আছে জিমি। আর অঞ্জলি ভালো করে জানতো ওরা অঞ্জলি সম্পর্কে জানতে পারলে অঞ্জলিকে ওরা জীবিত ছাড়বে না। তবে অঞ্জলির এই ভিডিও বানানোর পিছনে একটি বিশেষ কারণ ছিল। অঞ্জলি মার্টিনকে উদ্দেশ্য করে ভিডিওর মধ্যে বলে গেছে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি ওই এভিডেন্সগুলো কোথায় রেখেছি সেটা তুমি জানতে পারবে, তাই আমার মৃত্যুর পর হলেও তুমি এই সব কিছু পাবলিশ করে দিবে। এই ভিডিওটি মার্টিনকে পাঠানোর পরপরই অঞ্জলিকে খুন করা হয়েছিল। অঞ্জলির এই ভিডিওর দ্বারা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে অঞ্জলি ওই ডকুমেন্টসগুলো মানে এভিডেন্সগুলো তার ঘরের মধ্যে কোথায় লুকিয়ে রেখেছে। আর ওই দিন অঞ্জলিকে খুন করার পর নিখিলরা সেই ডকুমেন্টসগুলোই খুঁজছিল। তবে ডকুমেন্টস যেহেতু ঘরে রেখেছে কিছু না কিছু তো ঘরে পাওয়া যাওয়ার কথা। এই জন্য নন্দ সানিকে এবং অভিনয়কে অঞ্জলির বাড়িটি তন্ন তন্ন করে খুঁজে দেখতে বলে, কিন্তু পুরো ঘর খুঁজেও কোথাও কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছিল না। নন্দ তখন ভাবছে কোথাও তো একটা কিছু মিস হচ্ছে। নন্দর তখন মনে পড়ে অঞ্জলির পেটের মধ্যে যে ক্যাপসুল পাওয়া গিয়েছিল সেখানে 4 মার্টিন লেখা ছিল। আর এটা তো বিনা কারণে হবে না, অঞ্জলি হয়তোবা মার্টিনকে ক্লু দিতে এই কাজটি করেছিল। এরপর অঞ্জলির ওই ভিডিওটি ওপেন করতে দেখা যায় অঞ্জলি যেখানে বসে ভিডিওটি করেছিল ঠিক পিছনে মার্টিনের 4টি ছবি বাধাই করা ছিল। তার মানে অঞ্জলির পেটে যে 4 মার্টিন লেখা ছিল এই ফটোটি সেই 4 মার্টিন। সাথে সাথে নন্দ অঞ্জলির বাড়িতে গিয়ে ওই ফটোটি চেক করে দেখে ফটোর পিছনে অঞ্জলি একটি খামের মধ্যে সকল ডকুমেন্টস এবং একটি পেনড্রাইভ রেখে গেছে। এরপর নন্দ ওই সকল এভিডেন্স নিয়ে এসপিকেও দেখায়। সাথে শিহাবের বিষয়টি বলে শিহাব কোনোভাবে তথ্য পেয়েছিল ওই হসপিটালে কোনো একটি স্ক্যাম হচ্ছে, তাই অঞ্জলির দ্বারা ওই হসপিটালের স্ক্যামের এভিডেন্সগুলো কালেক্ট করিয়ে সেগুলো তার অনলাইন পোর্টালে পাবলিশ করার কথা ছিল। কিন্তু পাবলিশ করার 2 দিন আগেই শিহাবকে খুন করা হয়েছে। এসপির কথা আমরা সবাই জানি শিহাব কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। নন্দ বলে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে সেটা সত্যি, কিন্তু শিহাবের বডিতে পেসমেকার লাগানো ছিল যেটা তার হার্ট কন্ট্রোল করত। আর ওই পেসমেকার হ্যাক করা সম্ভব। আর এখানেও সেটা হয়েছে। আমরাও দেখতে পাই নিখিল শিহাবের পাশেই একটি কারে বসে ওই পেসমেকারটি হ্যাক করে পেসমেকারটি অফ করে দিয়েছিল, যে জন্য শিহাবের কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছিল। আর আমরা আগেও জেনেছি নিখিল আইআইটিতে পড়াশোনা করেছে, আর এই সম্পর্কে নিখিলের ভালো জ্ঞানও আছে, কিন্তু সে মেডিকেল ফিল্ডে চাকরি করছে। আর নন্দ এটাও জানায় নিখিল এবং টনিকে দিয়ে অঞ্জলি এবং মার্টিনকে খুন করিয়েছে অন্য কেউ না, ওই হসপিটালের চেয়ারম্যান জন স্যামুয়েল। কিন্তু এসপির কথা জন স্যামুয়েলের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা এতটা সহজ নয়, কারণ জন স্যামুয়েল পদ্মশ্রী পদক পাওয়া, তার উপর তার ডোনেশন, ফ্রি চিকিৎসা, মানুষ তাকে দেবতার মতো মনে করে। এখন তার বিরুদ্ধে এত বড় একটা গুরুতর অভিযোগ তোলা
কিভাবে সম্ভব? তবে নন্দর কথা শিহাব মোহাম্মদ যে এভিডেন্স কালেক্ট করে গিয়েছে তার দ্বারা সম্ভব। সুইডেনের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি 373 নামে একটি অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করেছিল। তাদের ওই ড্রাগটি হিউম্যান বডিতে টেস্ট করার প্রয়োজন ছিল। জন তখন কোটি টাকার বিনিময়ে তার হসপিটালের পেশেন্টদের উপর ওই ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছিল। তবে এই ব্যাপারে পেশেন্ট বা পেশেন্টের পরিবার কিছুই জানত না। ওই সময় জনের কথা মতো জনের হসপিটালে ভর্তি থাকা 5 জন পেশেন্টের শরীরে ওই ড্রাগ ইনজেক্ট করা হয়েছিল। আর ওই সময় ওই ড্রাগের কারণে 5 জন পেশেন্টেরই মৃত্যু হয়েছিল। কিন্তু পরিবারকে তারা বলেছিল ইনফেকশনের কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে সানির কাছে তথ্য আসে জন স্যামুয়েল কোনো একটি কনফারেন্সের জন্য বিদেশে গিয়েছিল। সেখান থেকে মূলত নিখিলের সাথে কথা হচ্ছে। আর গতকালই সে দুবাই থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। এসপির কথা তুমি শুধু জন স্যামুয়েলের উপর ফোকাস কেন করছো? বাইরে তো একজন কিলার ঘুরছে, তাকে তো ধরতে হবে। নন্দর কথা আমি মানছি, নিখিল এবং টনিকে যে মেরেছে সে জন স্যামুয়েলকে মারতে আসবে। এসপির কথা এখন যদি আমরা জন স্যামুয়েলকে অ্যারেস্ট করতে চাই তাহলে আমরা ওই কিলারকে ধরতে পারবো না। তাই আগে আমরা ওই কিলারকে ধরব, তারপর আমরা জন স্যামুয়েলকে ধরব। কিন্তু নন্দর কথা জন স্যামুয়েলকে আর দেশে বসে থাকবে? সে তো পালিয়ে যাবে। আমরা ওই কিলারকে ধরার জন্য এত বড় একজন স্ক্যামারকে তো আর ছেড়ে দিতে পারি না। তাকে তো আমাদের ধরতে হবে। আর এটা নিয়ে একসময় এসপি এবং নন্দর মধ্যে তুমুল তর্কের সৃষ্টি হয়। এসপি তখন জানতে চায় তুমি এই বিষয়টা এত পার্সোনালি নিচ্ছ কেন? নন্দর কথা ম্যাডাম এটা পার্সোনাল। আর এখানে আমরা জানতে পারি স্যামুয়েলের হসপিটালে ওই সময় যে 5 জন রোগী মারা গিয়েছিল ওই 5 জন পেশেন্টের মধ্যে একজন নন্দর মেয়ে ছিল। সেই সময় ওই ড্রাগ ইনজেক্ট করার কারণে তার ছোট্ট মেয়েটার মৃত্যু হয়েছিল। এই জন্যই মূলত নন্দ স্যামুয়েলকে ছাড়তে চাচ্ছে না। অবশ্য পরবর্তী দিন গৌরীও নন্দকে বোঝায় এসপি খারাপ কি বলেছে। তোমার ইমোশনকে দূরে রাখে লজিক্যালি চিন্তা করো। তুমি যদি এখন জন স্যামুয়েলকে অ্যারেস্ট করো তাহলে ওই কিলারকে কখনোই ধরতে পারবে? আবার জন স্যামুয়েলের বিষয়ে নন্দর মনের মধ্যে কী কাজ করছে গৌরী সেটাও বুঝতে পারছে। তবে গৌরীর কথা সেটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। নন্দ সব কিছু চিন্তাভাবনা করে আগে কিলারকে ধরার সিদ্ধান্ত নেয়। তবে নন্দ ভালো করে জানে সে যদি কিলারকে ধরতে চায় তাহলে জন স্যামুয়েলকে কখনোই হয়তোবা সে আর ধরতে পারবে না। জন স্যামুয়েল বেঁচে যাবে। এই জন্য নন্দ অঞ্জলির সমাধির পাশে দাঁড়িয়ে অঞ্জলির কাছে ক্ষমা চাইছিল যে আমি হয়তোবা তোমার কিলারকে শাস্তি দিতে পারবো না। আর এই সমাধিতেই নন্দ ক্লু খুঁজে পায়। নন্দ লক্ষ্য করে অঞ্জলির সমাধির উপর অঞ্জলির পছন্দের ল্যাভেন্ডার ফ্লাওয়ারের মধ্যে রেড রোজের বুকেট রাখা, তাও একটি নয় দুটি, একটি পুরাতন আর একটি নতুন। গত রাতে নিখিলের মৃত্যু হয়েছে আর 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এই বুকেটে কোনো পানির ছাপ নেই, একদমই শুকনা। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে নিখিলকে খুন করার পর কিলার এই বুকেটটি এখানে রেখে গেছে। আর অন্য পুরনো বুকেটটি দেখে বোঝা যাচ্ছে হয়তোবা টনিকে মারার পর এই বুকেটটি রেখে গিয়েছিল। আর এই বুকেটের ট্যাগের মধ্যে এই বুকেটটি যে দোকান থেকে কেনা হয়েছে সেই দোকানের নাম দেখে নন্দরা সেই দোকানে যায়। আনফর্চুনেটলি এই দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তারাও জানায় গতকাল একজন কন্টেসা কার নিয়ে এখান থেকে ফুল কিনে নিয়ে গেছে। তবে হুডি পরা থাকায় তারা তার চেহারা দেখতে পায়নি। তাদেরকে জিমির ফটো দেখানো হয়, কিন্তু তারা জানায় যে জিমি ছিল না, অন্য কেউ ছিল। এমনকি কিছু সময় আগেও ওই ব্যক্তি এখান থেকে আরেকটি বাকেট কিনে নিয়ে গেছে। তাই নন্দরা ধারণা করে জন স্যামুয়েল যেহেতু আজ রাতেই দুবাই থেকে ইন্ডিয়াতে আসছে তাই হয়তোবা জন স্যামুয়েলের জন্যই ওই বুকেটটি কিনেছে। এরপর অফিসে ফিরে নন্দ সব অফিসারকে ডেকে বলে গতকাল নিখিল এখান থেকে 10টার দিকে বের হয়েছে আর মারা গেছে 11টার দিকে। আর এখান থেকে 20 থেকে 30 মিনিটের দূরত্বে গিয়ে নিখিলের খুনটি হয়েছে। তাই 10টা থেকে 11টার মধ্যে নিখিল যেসব রোড দিয়ে গিয়েছে ওই সকল রোডে সিসিটিভি ফুটেজ চেক করে দেখো কোনো গাড়ি নিখিলকে ফলো করেছিল কিনা। এরপর নন্দ নিখিলের মার্ডার স্পটে পাওয়া সকল এভিডেন্সের ফটোগ্রাফগুলো চেক করছিল। ঠিক তখনই একটি মেডিকেল শপের বিল দেখে নন্দর চোখ আটকে যায়। নিখিল যেখানে গিয়েছিল মেডিকেল শপটি তার একদমই উল্টো দিকে। এখান থেকে যাওয়ার পর যে সময় নিখিলের খুন হয়েছে ওই সময়ের মধ্যে নিখিলের ওই এরিয়াতে গিয়ে সেখান থেকে মেডিসিন কিনে এখানে আসাটা অসম্ভব। তার মানে এই রিসিপ্টটি কিলারই মেডিসিন কিনেছিল। খুন করার সময় হয়তোবা তার পকেট থেকে পড়ে গেছে। এর মধ্যে এয়ারপোর্ট থেকে তথ্য পাওয়া যায় জন স্যামুয়েল এয়ারপোর্টে ল্যান্ড করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্টের পার্কিংয়ে পার্ক করা তার একটি নিজস্ব কার নিয়ে সে বের হয়ে গেছে। তবে কন্ট্রোল রুমকে কারটি টেস্ট করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে সকল চেকপোস্টে ওই কারের নম্বরটি পাঠিয়ে দেওয়া হয় এবং ট্রাফিক সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। স্যামুয়েল কার কোথায় যাচ্ছে সব জায়গা থেকে পর্যবেক্ষণ শুরু হয়েছে। আবার এই ফাঁকে নন্দরা সে মেডিকেল শপে যায় যে মেডিকেল শপের রিসিপ্টটি ওইখানে পাওয়া গিয়েছিল। দোকানটি একদমই ছোট, সিসিটিভি ক্যামেরাও নষ্ট। কে ওষুধ কিনেছিল তারা স্পষ্ট বলতে পারছে না। তবে যে ডক্টর প্রেসক্রাইব করেছিল
তার ডিটেলস পাওয়া যায়। তখনই চার্চের ফাদার কল করে নন্দকে জানায়, তুমি সেদিন আমাকে অঞ্জলির অ্যাফেয়ারের কথা জিজ্ঞেস করেছিলে। সেদিন আমি বলতে পারিনি। ওর এক বান্ধবী আমাকে জানালো ওর স্কুল লাইফ থেকে ওর একটি ছেলের সাথে রিলেশন ছিল। তার কাছে ওর ফটো আছে। যখনই আমাকে পাঠাবে আমি তোমাকে সেন্ড করে দিব। তবে এর মধ্যেই মেয়েটি ফাদারকে ওই ফটো পাঠানো মাত্র ফাদার নন্দকে ফরওয়ার্ড করে দেয়। আর নন্দ তো ওই ফটোটি দেখা মাত্র পুরো শকড, কারণ এটি অন্য কেউ নয়, গৌরীর ছোট ভাই বিনয়ের ফটো। আর এটা দেখা মাত্রই নন্দ গৌরীকে কল করে সব কিছু বলে দেয়। গৌরীও গিয়ে দেখে নন্দ তার কাপড় প্যাক করছে। নন্দ বলছিল গতকাল আমার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ওর সাথে ঝগড়া হয়েছিল, আজ হয়তোবা কম্প্রোমাইজ করতে রেখেছে, গিয়ে দেখা করে আসি। ঠিক তখনই গৌরী নন্দর গালে একটি চর মেরে পত্রিকা থেকে অঞ্জলির ফটো দেখিয়ে বলে, যে মেয়ে 10 দিন আগে মারা গেছে তুই তার সাথে দেখা করতে যাচ্ছিস। এদিকে নন্দরা বিনয়কে প্রেসক্রাইব করা সেই ডক্টরের কাছে পৌঁছে গেছে। ডক্টর প্রেসক্রিপশন দেখে জানায়, ওই ছেলেটি আমার কাছে এসেছিল। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ছেলেটি পুরো ডিপ্রেস হয়ে গিয়েছিল। যে মেয়েটিকে সে ভালোবাসত তার যে মৃত্যু হয়েছে সে যে নেই, ছেলেটি সেটা মানতেই চাচ্ছিল না। তবে প্রথমবার যখন এসেছিল, দ্বিতীয়বার তার থেকে বেশি খারাপ অবস্থা ছিল। ছেলেটি যথাসম্ভব নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, নিজেকে মানানোর চেষ্টা করছিল। ডিপ্রেশন থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে আসার জন্য ওভার রিঅ্যাক্ট করছিল। আর এসব শুনে নন্দরও মনে পড়ে বিনয় তাদের সাথে কতটা হাসি খুশিভাবে খোলা মনে কথা বলেছে। তার মানে বিনয় এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে বিনয় গৌরীকেও সব কিছু খুলে বলে, আর গৌরীও বিনয়ের কথা বুঝতে পারে বিনয় এগুলো থেকে এখনও বের হতে পারছে না। বিনয় এখনও মনে করছে তার গার্লফ্রেন্ড জীবিত। আগে যেমন অঞ্জলির সাথে ঝগড়া হতো, কয়েকদিন অঞ্জলি ফোন বন্ধ করে রাখত, পরে আবার কথা বলতো। এখনও হয়তোবা অঞ্জলি ফোন বন্ধ করে রেখেছে, কিছুদিন পর হয়তোবা আবার তাদের কথা হবে। মানে অঞ্জলি যে নেই এই রিয়েলিটিটা সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না। ডক্টর থেকে সব কিছু জানার পর নন্দরা বাড়ির দিকে আসছিল। এর মতো নন্দ স্মোক করতে ব্রিজের উপর দাঁড়ায়। তখনই এসপি অফিস থেকে কল করে সানিকে জানিয়ে দেয় তারা জন স্যামুয়েলের বিরুদ্ধে যে সকল এভিডেন্স এসপি অফিসে সাবমিট করেছিল সেগুলো মিসিং। আর এটা শুনে নন্দ বলে এমনটা হওয়ারই কথা ছিল, কারণ জন স্যামুয়েল অনেক বড় একজন লোক, আমরা সেখানে কিছুই না। তার সাথে আরও জানা গেছে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে নিখিলের পিছনে একটি কার নিখিলকে ফলো করছিল, আর ওই কারটি বিনয় ড্রাইভ করছিল। তবে এদিকে বিনয় গৌরীকে বলছে এই খুনগুলো আমি করিনি, অন্য কেউ করেছে। যে খুন করেছে সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর এরপরই আমরা দেখতে পাই জন স্যামুয়েল যে কারটি ড্রাইভ করে যাচ্ছে, গান নিয়ে কোনো এক ব্যক্তি ওই কারকে ফলো করছে। তার মানে বিনয় যেটা বলছে সেটা সত্যি। অন্যদিকে নন্দকে কল করে কেউ একটা ইনফরমেশন দিচ্ছিল। ঠিক তখনই এসপি সানিকে কল করে জানায় হায়ার অফিসিয়াল সবাই জেনে গেছে, এখন তাদের হাতে কিছুই নেই, যে কোনো মূল্যে বিনয়কে অ্যারেস্ট করতে হবে। সানি নন্দকে বিষয়টি জানায়। নন্দ বুঝতে পারছে সে আর কিছুতেই বিনয়কে বাঁচাতে পারবে না, তাকে এখন রিয়েলিটিটাকে মেনে নিতে হচ্ছে। এই জন্য নন্দ সানিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে বিনয় গৌরীকে ওই রাতের আসল ঘটনার কথা বলছে, যে আসলে সে রাতে কী হয়েছিল। বিনয় বলে আমি যখন রাতের বেলা কার নিয়ে যাচ্ছিলাম তখন আমি হঠাৎ করে নিখিলকে দেখতে পাই, আর আমার মনে পড়ে যায় অঞ্জলিকে আমি নিখিলের সাথে দেখেছিলাম। এই জন্য আমি নিখিলের পিছু করি। কী জন্য করেছিলাম আমি জানি না। আমি দেখলাম নিখিল ক্রাইম ব্রাঞ্চে ঢুকছে, আমি বাইরে অপেক্ষা করি। এরপর নিখিল যখন ক্রাইম ব্রাঞ্চ থেকে বের হয়ে কার নিয়ে চলে যাচ্ছিল আমি নিখিলের পিছু করতে থাকি। তবে বেশ কিছুক্ষণ পিছু করার পর সামনে দিয়ে একটি কার ইউটার্ন নেয়, নিখিলের কারটিকে বিনয় হারিয়ে ফেলে। আর নিখিলও এতক্ষণ বিনয়ের কারটিকে ফলো করছিল, তাই বিনয়ের হাত থেকে বাঁচতেই নিখিল হাইওয়ে থেকে সাইডের একটি রোডে ঢুকেছিল। তবে সেখানেই যে কন্টেসা কার নিয়ে কিলার দাঁড়িয়ে আছে নিখিল সেটা জানত না। এদিকে বিনয় নিখিলকে খুঁজতে খুঁজতে ওই রোডে গিয়ে নিখিলের কারটি দেখতে পেয়েছিল। তবে বিনয় যখন কাছে যায় ততক্ষণে কিলার নিখিলকে খুন করে পালিয়েছে। বিনয় ফোনের টর্চ চালাতে ফোনটি বের করতে যাচ্ছিল, ঠিক তখনই তার পকেট থেকে ওই প্রেসক্রিপশনটি পড়ে গিয়েছিল, যেটা পরে পুলিশ পেয়েছে। তার মানে বিনয়ের থিওরি মতে বিনয় খুন হওয়ার পরে গেছে। কিন্তু এটা কি কেউ বিশ্বাস করবে? বিনয়ের কথা নন্দ অবশ্যই বিশ্বাস করবে। তবে তখনই নন্দরা এসে পড়ে। নন্দর সাথে সানিকে দেখেও গৌরী বুঝতে পারে ওরা বিনয়কে অ্যারেস্ট করতে এসেছে। আর নন্দের ইমপ্রেশন দেখে বিনয় বুঝে গেছে সবাই তাকে খুনি হিসেবে মেনে নিয়েছে। এই জন্য বিনয় কোনো কথা না বলেই সানির সাথে বেরিয়ে আসে। সানিও সাথে সাথে এসপিকে কল করে বিষয়টি জানিয়ে দেয় যে আমি ওকে নিয়ে অফিসে আসছি। আর এসপিও তখন আরেকজন ব্যক্তিকে কল করে জানিয়ে দেয় ও নিরাপদ আছে, এখন চলে আসো। আর আমরা এটা বুঝতে পারি এসপি মূলত জন স্যামুয়েলকে বাঁচানোর জন্যই একজন ব্যক্তিকে তার পিছে সেট করে রেখেছিল, যে এতক্ষণ জন স্যামুয়েলের পিছে পিছে ঘুরেছে। আর এর মধ্যে দিয়ে জন স্যামুয়েলকে খোঁজার অপারেশনটি বন্ধ করে দেওয়া হয়। এদিকে একমাত্র ভাইকে এতগুলো খুনের দায়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে।
গৌরীর মনটা একদম ভেঙে পড়েছে। তাই নন্দ গৌরীকে সাগর পাড়ে নিয়ে যায়। আর ঠিক তখনই নন্দকে স্যামুয়েল কল করে। স্যামুয়েল নন্দকে ধন্যবাদ দিচ্ছিল, কারণ স্যামুয়েল জানতই না তাকে খুন করার জন্য তার পিছে কেউ ঘুরে বেড়াচ্ছে। আর নন্দ সেই লোকটাকে ধরে ফেলেছে, যে জন্য স্যামুয়েল এখন একদমই নিরাপদ। আর স্যামুয়েলের পিছে সেফটির জন্য যে একজন শ্যাডো কপ হিসেবে পাঠানো হয়েছিল, স্যামুয়েল সেই বিষয়টাও বলে। স্যামুয়েল সাথে এটাও বলে নন্দরা যা কিছু করছিল স্যামুয়েল সব কিছুই জানত। স্যামুয়েল তার হসপিটালে ওই স্ক্যামের বিষয়টিও বলে, যে অঞ্জলি কিভাবে তার ডকুমেন্টস চুরি করেছিল, আর পরবর্তীতে নিখিল টনিকে নিয়ে অঞ্জলির বাড়িতে গিয়ে সেই ডকুমেন্টসের জন্য অঞ্জলিকে খুন করেছিল। কিন্তু অঞ্জলি যে বিকল্প প্ল্যান করে রেখেছিল এই বিষয়ে স্যামুয়েল কিছুই জানত না। ওই সময় তারা কোনো ডকুমেন্টস খুঁজে পায়নি। তবে স্যামুয়েলরা এতটুকু জানত অঞ্জলির খুনকে কেন্দ্র করে আর ওই ডকুমেন্টসের খোঁজে অন্য কেউ হয়তোবা তার রাস্তায় আসতে পারে। এই জন্যই তারা অঞ্জলি ভাই মার্টিনকে খুন করিয়েছে। তবে এরপরই স্যামুয়েল ভাবছিল হয়তোবা সব কিছু থেকে সে মুক্ত হয়ে গেছে, আর কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু তখনই বিনয় এসে পড়ে। তবে সেই বিনয় এখন পুলিশের হাতে, এই জন্য স্যামুয়েলের আর কোনো চিন্তাই নেই। আবার নন্দর হাতে যে এভিডেন্সগুলো গিয়েছিল সেগুলো স্যামুয়েল এসপি অফিস থেকে বের করে নিয়েছে। তাই স্যামুয়েল নন্দকে বলে, আজ আমি তোমাকে সব কিছু বললাম, কিন্তু কাল তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। কাল যদি আমার বাড়িতে এসে তুমি আমাকে অ্যারেস্ট করতে চাও, তুমি শুধু আমার বাড়িতে বসে আমার সাথে এক কাপ চা খেতে পারবে, আর কিছু না। স্যামুয়েলের এই কথাগুলো শুনে নন্দা শুধু বলে 21 গ্রামস। একজন মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে 21 গ্রামস ওয়েট কমে যায়, যাকে বলে আত্মা। তুমিও তোমার শরীর থেকে ওই 21 গ্রামস হারানোর প্রস্তুতি নিয়ে নাও। কাল সকালে চা খাওয়ার জন্য তুমি জীবিত থাকবে না। ঠিক তখনই স্যামুয়েলের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, আর স্যামুয়েলের লক্ষ্য করে তার সামনেই কন্টেসা কারটি দাঁড়িয়ে আছে। আর এদিকে নন্দ গৌরীকে বলে বিনয় কিলার না। আর এখানে আমরা দেখতে পাই নন্দর কাছে যখন ফাদার বিনয়ের ফটো পাঠিয়েছিল, নন্দর সাথে সাথে সেই ফ্লাওয়ার শপের মালিককে ওই ফটোটি পাঠিয়ে কনফার্ম করেছে যে ব্যক্তি ওই দোকান থেকে বুকেট কিনেছিল সে বিনয় নয়, অন্য কেউ। যে এই খুনগুলো করছে সে মার্টিনের খুনের সময় সেখানে উপস্থিত ছিল। আবার বিনয় যখন নিখিলকে ফলো করছিল তখনও সে সেখানে উপস্থিত ছিল। আবার অঞ্জলি কোন ফ্লাওয়ার বুকেট পছন্দ করত কিলার সেটাও জানে। আর এটা শুধুমাত্র 3 জন ব্যক্তি জানে, জিমি, ফাদার আর অঞ্জলির ভাই মার্টিন। মার্টিন তো মারা গেছে, বাকি থাকলো ফাদার আর জিমি। সন্দেহটা এখন এই 2 জন ব্যক্তির দিকে যাচ্ছে। নন্দ গৌরীকে বলে জিমি ফাদারকে বলেছে মার্টিনের একটি অ্যাক্সিডেন্টের পর মার্টিনের পায়ে একটি রড ইমপ্লান্ট করা হয়েছিল। এটা শুধুমাত্র জিমি জানত। আর জিমি টনিদের বাড়িতে গিয়ে টনির ওয়াইফের কাছে জানতে পেরেছিল টনির একটা অ্যাক্সিডেন্টের পর টনির পায়ে একটি রড ইমপ্লান্ট করা হয়েছে। আর এরপরে জিমি ফাদারকে জানিয়েছিল যে মার্টিনের অ্যাক্সিডেন্টের পর মার্টিনের পায়েও একটি রড ইমপ্লান্ট করা হয়েছে। এদিকে ফরেন্সিক সার্জনও বলেছে ডেড বডির পায়ে একটি রড ইমপ্লান্ট করা ছিল। আর ফাদারও জানতো মার্টিনের পায়ে রড ইমপ্লান্ট করা আছে, এই জন্য তারা শুধুমাত্র ওই ভিত্তিতেই ওই বডিটিকে মার্টিনের বডি হিসেবে ধরে নিয়েছিল। সবাই ধরে নিয়েছিল ওই রাতে টমি হয়তোবা, কিন্তু বাস্তবে ওই রাতে টনি যখন মার্টিনকে খুন করতে আসে, মার্টিন টনিকে খুন করে ঘরের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল। কারণ তারা ভালো করেই জানতো মার্টিনের পায়ে রড ইমপ্লান্ট করা, টনির পায়ে রড ইমপ্লান্ট করা। তাই টনিকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সবাই ধরে নিবে এটা মার্টিনের লাশ। আর এভাবেই মূলত মার্টিন আর জিমি এই প্ল্যানটি সাজিয়েছিল। তার মানে মার্টিন এখনও জীবিত আর মার্টিন এই খুনগুলো করছে। আর এই জন্য টনিকে এতদিন পর্যন্ত পাওয়া যায়নি। আর অন্যদিকে দেখা যায় মার্টিন এতক্ষণে স্যামুয়েলকেও ঠিক একইভাবে খুন করেছে যেভাবে অঞ্জলিকে খুন করা হয়েছিল। এরপর মার্টিন অঞ্জলির সমাধিতে গিয়ে আরেকটি ফ্লাওয়ার বুকেট রেখে আসে। আর এর মধ্য দিয়ে মার্টিনের প্রতিশোধটা পূরণ হয়। সিন চলে যায় কয়েকদিন পর। মার্টিনের বিষয়টা যেহেতু সামনে এসেছিল তাই বিনয় এখন মুক্তি পেয়েছে। বিনয় এখন গৌরীর সাথেই রয়েছে। তবে এর মধ্যেই সানি কল করে জানায় হায়দ্রাবাদে সেম ওই কন্টেসা কারটি দেখা গেছে, তবে ড্রাইভারের চেহারাটি স্পষ্ট দেখা যায়নি। তার মানে এই কেসটি হয়তোবা রিওপেন হতে পারে। তবে এই কেসটি যদি রিওপেন হয় তাহলে হয়তোবা আরও টুইস্ট সামনে আসতে পারে। তবে সেটা কি টুইস্ট এটা আমার জানা নেই। সেটা আরেকটা পার্ট যদি কখনো আসে তখনই হয়তোবা জানা যাবে। আবার এমনও হতে পারে যে তাদের একটা পরবর্তী পার্ট বানানোর প্ল্যান আছে, তাই দর্শককে আকৃষ্ট করতেই শেষে কেসটি রিওপেনের কথাটা বলে গেছে। তবে আপনার কি মনে হয় অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।